এভরিওয়ান, আজকে আমরা সেল কালচার ল্যাব দেখব। সেল কালচার ল্যাবের প্রথম ইন্ট্রোডাকশনটা আমি দিব। কি কি যন্ত্রপাতি সেল কালচার ল্যাবে ব্যবহৃত হয় সেটাও আমরা জানাবো, এবং এরপরে সেল কালচার ল্যাবের প্রাথমিক কাজ সেল কালচার করা সেটি আমরা দেখব। তো আসুন আগে আমরা দেখি সেল কালচার ল্যাবের প্রথম আনুষঙ্গিক জিনিসগুলো কি কি। নাম্বার ওয়ান জিনিস হচ্ছে সেল কালচার ল্যাবে আপনাকে একটি লেমিনার এয়ার ফ্লো লাগবে। এটা হচ্ছে একটা লেমিনার এয়ার ফ্লো, এবং এই লেমিনার এয়ার ফ্লোর ভিতরে বেশ কিছু ইকুইপমেন্ট আছে এখানে, যাতে মাইক্রো অর্গানিজম গ্রো করতে না পারে সেই জন্য এই চেম্বারটা ব্যবহার করা হয়। এরপরে সেল কালচার ল্যাবে আপনাদের আরেকটি জিনিস দেখাই, মাইক্রোস্কোপ। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে আমাদের দুটি মাইক্রোস্কোপ রয়েছে। সেল কাউন্ট থেকে শুরু করে সেলের মরফোলজি জানার জন্য আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকি। এবং সেল কালচার ল্যাবে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস জেনারেটর। দুটি গ্যাস জেনারেটর রয়েছে এখানে আমাদের। আমরা একটি ব্যবহার করি, একটি ব্যবহার হচ্ছে না এখন। আমাদের সেল যেহেতু কম, আমরা সেই জন্য একটি ব্যবহার করছি, 5% কার্বন ডাইঅক্সাইড গ্যাস জেনারেটর। এবং এর পাশাপাশি আপনাদের আরেকটি জিনিস লাগবে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এখানে আমরা সেল সেন্ট্রিফিউজ করি। এই সেল সেন্ট্রিফিউজ মেশিনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এবং সেল কালচার ল্যাবে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ড্রাই স্টেরিলাইজিং ওভেন। এখানে আমরা অটোক্লেভিং করি 121 ডিগ্রি সেন্টিগ্রেডে। আমাদের যত ইকুইপমেন্টস আছে, পাইপেট এবং ফিলার যা কিছু রয়েছে সব কিছু আমরা এখানে অটোক্লেভ করে থাকি। এবং এই অটোক্লেভ করার পর পাইপেট সব কিছু আমরা এটা একটা হুডের মধ্যে রেখে দিই। ইউভি হুড বলে এটাকে। ইউভি হুডের ভিতরে আমাদের যাতে কোনো মাইক্রো অর্গানিজম গ্রো করতে না পারে, আমরা এখানে আমাদের পাইপেট, আমাদের গ্লাস টিউব সব কিছু, আমাদের টেস্ট টিউব সব কিছু আমরা এখানে স্টোর করে থাকি, আর এখান থেকে আমরা ধীরে ধীরে ব্যবহার করে থাকি। তো মোটামুটি এটি হচ্ছে একটি সেল কালচার ল্যাবের একটি ছোট্ট ইউনিট। আমরা এখানে আমাদের যে কাজটি করি সেটি হচ্ছে এস্ট্রোজেন রেসপন্সিভ দুটি ব্রেস্ট ক্যান্সার সেল MCF7 এবং T47D, এই দুটি সেলের উপরে এস্ট্রোজেন এবং টেস্টিং কম্পাউন্ডের কি ইফেক্ট সেটি আমরা এখানে দেখতে পাই। আচ্ছা, সেল কালচার ল্যাবের আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এখানে কিছু আপনার ইকুইপমেন্ট প্রয়োজন হয়, যেমন 96 ওয়েল প্লেটস। আপনাকে আমরা দেখাই 96 ওয়েল প্লেটস। এটি হচ্ছে একটি 96 ওয়েল প্লেটস। আমরা এই ধরনের প্লেটসের মধ্যে সেল কালচার করি, এবং সেল কালচার করে আমরা রেজাল্ট ডিটেক্ট করতে পারি। আমরা এর পাশাপাশি আমাদের আরও কিছু ইকুইপমেন্ট প্রয়োজন হয়, যেগুলো হচ্ছে পেট্রি ডিশেস। এখানে অনেক ধরনের পেট্রি ডিশ আমরা ব্যবহার করে থাকি, ছোট বড়। আমাদের অনেক ধরনের পাইপেটস এবং টিপস, এগুলো সবই আমরা ইউজ করে থাকি। তাহলে চলুন আজকে আমরা দেখি কিভাবে সেল কালচার করতে হয়। আচ্ছা, আজকের ভিডিও সহযোগিতায় আছে শিমুল আমাদের ভিডিও সহযোগিতা করছে, তো শিমুলকে ধন্যবাদ। কালচার করতে হয়। কালচার করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে সেল প্রয়োজন হবে। আমরা যে দুটি সেল ব্যবহার করি সেটি হচ্ছে T47D এবং MCF7 সেল। এই সেলটি হচ্ছে T47D সেল। এবং কালচার করার জন্য আমাদের প্রয়োজন হবে মিডিয়াম, এবং মিডিয়াম আমরা দুই ধরনের ব্যবহার করি। একটি হচ্ছে কালচার মিডিয়াম, একটি হচ্ছে অ্যাসে মিডিয়াম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালচার মিডিয়াম রয়েছে ইগলস মেম প্লাস 10% FBS ইনসুলিন। আর এই ইগলস মেমটা আমরা ইউজ করি MCF7 সেলে। আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি ইগলস মেম 10% FBS। আর RPMI 1640 এই 10% FBS মিডিয়াম আমরা ইউজ করি T47D সেলের ক্ষেত্রে। সুতরাং দুটি সেল দুই ধরনের আলাদা আলাদা মিডিয়ামে গ্রো করার সুযোগ রয়েছে। আমরা সাধারণত সেলের মিডিয়াম নির্দিষ্ট রাখি, কোনোভাবেই চেঞ্জ করি না। এগুলোকে বলা হয় কালচার মিডিয়াম। আর এটাকে বলা হচ্ছে অ্যাসে মিডিয়াম। আমরা যেদিন অ্যাসে করব ঠিক সেদিন অ্যাসে ব্যবহার করার জন্য মিডিয়াম ব্যবহার করতে হয় 5% DCC FBS। এই মিডিয়ামটা হচ্ছে PR নেগেটিভ, হ্যাঁ, ফেনল রেড নেগেটিভ। আপনার RPMI 1640, এটা ফেনল রেড পজিটিভ। কালার দেখেই বোঝা যাচ্ছে এটি লাল কালার, এখানে কোনো কালার নেই।
ফেনল রেট নেগেটিভ 5% DCCFBS হচ্ছে অ্যাসি মিডিয়াম। আজকে সেল প্রিপেয়ার করব, যেই সেলটা 3 দিন পরে আমরা অ্যাসে করতে পারবো। সেল প্রিপারেশনের স্টেপগুলো আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তথাপি কিছু মাইক্রো অর্গানিজম গায়ে লেগে থাকতে পারে, যাদেরকে আমরা এই হিটের মাধ্যমে নিউট্রালাইজ করার চেষ্টা করছি। প্রথমে আমাদেরকে পুরনো মিডিয়ামগুলো ফেলে দিতে হবে, ওয়েস্ট লিকুইড। আপনারা সেল কালচার ল্যাবের লেমিনার এয়ারহুডের নিয়মগুলো একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আমি কিন্তু কোনো কিছুই আমার নিজের কন্ট্যাক্টে নিয়ে আসিনি, শরীরের কন্ট্যাক্টে কোনো কিছু নিয়ে আসা যাবে না। প্রত্যেকটি ইকুইপমেন্ট বারবার চেক করে নিতে হবে। আমরা পুরনো মিডিয়ামগুলোকে ফেলে দিচ্ছি। এখানে দেখেন কিছু ড্রপলেট পড়ছে, মিডিয়ামের ড্রপ পড়েছে, এখানে মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে। সুতরাং এটাকে আমার মুছে ফেলতে হবে দ্রুত, যাতে করে কোনোভাবেই টাইমিং দেওয়া যাবে না। এবং এখানে কিছু আমাদের 70% ইথানল, কিছু কটন আমরা রেখে দিয়েছি, এই কটন দিয়ে এগুলো মুছে ক্লিয়ার করে ফেলতে হবে। আমরা এখন সেলগুলোকে ওয়াশ করব ফসফেট বাফার সলিউশন দিয়ে। এখানে লেমিনার এয়ারহুডের ভিতরেই ফসফেট বাফার সলিউশন রয়েছে। মোটামুটি 0.5 ml করে ফসফেট বাফার সলিউশন লাগবে। এখানে 1 ml এর মতো আছে। ফসফেট বাফার সলিউশন দিয়ে সেলগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে। সেলের ডেব্রিসগুলো ফসফেট বাফার সলিউশনের মাধ্যমে আমরা
দূর করতে পারি। এখন আমরা সেলে ট্রিপসিন দিব। সেলগুলোকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, জুম করে যেতে পারেন, সেলগুলো একদম নিচের লেয়ারের সঙ্গে লেগে আছে। হ্যাঁ, আমাদের এই সেলগুলোকে টেনে তুলতে হবে। এই তোলার জন্য আমরা ট্রিপসিন ব্যবহার করি। আমি 0.5 ml একদম নির্দিষ্ট পরিমাণ 0.5 ml দিতে চাই, এই জন্য 1 ml এর পিপেট নিয়েছি। এটাকে 5 মিনিট 37.5 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে সেলগুলোকে কনফ্লুয়েন্ট করার জন্য। আমরা ওয়েস্ট লিকুইডটাকে ফেলে দিতে পারি, আর কোনো কাজ নেই এর। এখন আমরা নতুন সেল প্রিপারেশনের জন্য নতুন টিউব বের করে ফেলি। আমরা সেলগুলো 5 মিনিট কার্বন ডাইঅক্সাইড গ্যাস জেনারেটরে রেখেছিলাম, সেখান থেকে বের করে আমরা কিছুটা হ্যান্ড শেকিং করে নিচ্ছি সেলগুলোকে লেভেল থেকে ফ্রি করার জন্য। অনেকটা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেলের সাসপেনশন এখানে দেখা যাচ্ছে, সাসপেনশন তৈরি হয়ে গিয়েছে। আমরা সেলগুলোকে নতুন মিডিয়াম দিয়ে দেবো। আমরা 2.5 মিলিলিটার 5% ডিসিসি এফবিএস মিডিয়াম দিয়েছি, দিয়ে এখানে 5 to 6 ড্রপ দিব। 3 দিন পরে আমরা এই সেল কালচার করতে পারবো। বেসিক্যালি MCF 7 সেল T47 এর তুলনায় একটু কম গ্রো করে, এই জন্য আমি কনসেন্ট্রেশন বাড়িয়ে দিচ্ছি সেল সাসপেনশনের। এটা আমি মোটামুটি 10 ড্রপ করে দিয়ে দিলাম। T47D খুব দ্রুত গ্রো করতে পারে, কিন্তু MCF 7 সেল খুব স্লো গ্রোথ। এগুলো আমাদের পুরনো ডিসকার্ড করলাম, আমরা মিডিয়াম অ্যাড করি এখন। একটি সেল কালচারে একটি সেল অ্যাসে করার জন্য আমাদের আজকে আমরা সেল প্রিপেয়ার করলাম।
5% ডিসিসি এফবিএস। 3 দিন পরে আমরা এই সেলটা নিয়ে অ্যাসে করতে পারবো। 4.5 ml করে দিয়ে দিচ্ছি, মোট 5 ml মিডিয়াম হয়ে গেল। এইটি খুব ইম্পর্টেন্ট। আপনার কাজ শেষ, কিন্তু মুখটা যদি ভালোভাবে বন্ধ করতে না পারি, যদি কোনো কারণে মাইক্রো অর্গানিজম থেকে যায়, তাহলে সেল কন্টামিনেটেড হয়ে যাবে এবং ডাটা ফ্লাকচুয়েট করবে। এইট ml নিতে হবে। ইগলস মেম MCF7 সেলে দেওয়ার জন্য। T47D সেলের জন্য RPMI মিডিয়াম 8 ml। 8 ml এ 4 দিন পর্যন্ত সেলটা ভায়াবল থাকতে পারবে, সর্বোচ্চ 5 দিন। 96 আওয়ার ইজ ভেরি গুড, এই জন্য 8 ml দিয়ে দিলাম। 4 দিন পরে আমাদের মিডিয়াম চেঞ্জ করতে হবে। আর এটার মুখ লাগানোর সময় কখনোই টাইট করে দেওয়া উচিত না, কারণ কিছু কার্বন ডাইঅক্সাইড এখানে ঢুকতে হবে। এই জন্য আমি এই মুখটা একটু হালকা করে রেখে দিলাম খোলা। সেলটাকে একটু শেকিং করে নিচ্ছি, কারণ সেল সাসপেনশনটাকে পুরো লিকুইডে ছড়িয়ে দিতে হবে। বাস, আমার সেল প্রিপেয়ার হয়ে গেল। এগুলো হচ্ছে আমার প্রোজেনি সেল। নেক্সট টাইম আমি এগুলো দিয়ে কালচার করতে থাকবো। আর এগুলো হচ্ছে আমার অ্যাসে সেল, এগুলো দিয়ে আমি অ্যাসে করতে পারবো 3 দিন পরে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। এখন আমরা এগুলোকে কার্বন ডাইঅক্সাইড